সেলিম, কিছু তো বলো, কেন তুমি আমার সঙ্গে একটাও কথা বলো না? তার কণ্ঠে আরতি, তার চোখে অনুনয়। কিন্তু সেলিম কি আদৌ অনুভব করতে পারবে এই ব্যাকুলতা, নাকি আজও সে চিরচেনা নীরবতার আড়ালে নিজেকে আড়াল করে রাখবে? শাহনুরের প্রশ্নে সেলিম তার হাত ঝাটকা দিয়ে সরিয়ে বলে ওঠে, কয়বার কইছি আপনি আমারে ছুঁইবেন না, আমার কাছে আইবেন না, তারপরও কেন আহেন আপনি? আপনার কারণে একটু শান্তিতে কাজও করতে পারি না। কি চান আপনি? আমি যাতে এই মহলে কাজ করতে না আহি তা? যদি তাই চান তাহলে বইলে দেন আমারে, আমি আর এইখানে আসুম না। আপনার ওপর এখন আমি বিরক্ত। আল্লাহর হস্তে আমার জীবন থেকে দূরে যান। আপনি আসার আগে আমি অনেক শান্তিতে আসছিলাম, কিন্তু আপনার আসার পর থেকে আমার সকল শান্তি আপনি কায়রা নিছেন। তাই আল্লাহর হস্তে দূরে থাকেন আমার থাইকা। বলেই সেলিম অগ্নিশিখার মতো ছুটে যায়, পেছনে ফেলে রেখে যায় কথায় বিষাক্ত আঘাতে রক্তাক্ত শাহনুরকে। কতক্ষণ সে স্থবির হয়ে দাঁড়িয়েছিল তা তার নিজেরই মনে নেই। বুকের গভীর থেকে ভেঙে পড়া কষ্টের ভারে তার চোখ থেকে একের পর এক অশ্রুধারা গড়িয়ে পড়ে। সেলিমের এইহীন কথায় শাহনুরের মনে হলো হয়তো সে কোনো মারাত্মক ভুল করেছে, যার জন্য সেলিম এতটা রুষ্ট। তাই সে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু এই দূরত্ব শাহনুরের অবুঝ মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই শাহনুর ভাবে তাকে ক্ষমা চাইতে হবে, কারণ সে সেলিমকে হারাতে চায় না। নিজেকে গুছিয়ে নিয়ে দ্রুত পা বাড়ায় সে। সেলিমের পিছু নিতে চায়। মহলের বাইরে যাওয়ার জন্য যখন প্রধান ফটকে পৌঁছায় তখন আশ্চর্যের বিষয় ঘটে, সেখানে কোনো প্রহরীর উপস্থিতি ছিল না। তাই এক মুহূর্ত দ্বিধা না করে সে বেরিয়ে যায়। শাহানুর মহলের বাইরে এসে থমকে দাঁড়ায়। চারিদিকে গা ছমছমিয়ে নীরবতা, যেন রাতের আধার ধীরে ধীরে তার চারপাশে ঘনিয়ে আসে। শুধু গাছের পাতায় হালকা বাতাসের স্পর্শে মৃদু সাড়া, আর কোথাও দূরে একাকী পাখির ডাক। শাহানুর একবার এদিক তাকায়, একবার ওদিকে। তার অস্থির চোখ দুটো সেলিমের খোঁজে ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র নেই। হৃদয়ের গভীরে একটা অজানা সংখ্যা দানা বাঁধছে। একাকিত্বের ভয় তার সমস্ত অস্তিত্বে ছড়িয়ে পড়ছে। এই নির্জন সন্ধ্যায়, এই অন্ধকারে সে কি ফিরে যাবে মহলে, নাকি সেলিমকে খুঁজতে বেরোবে আরো দূরে? দ্বিধার ছায়া নামতেই মুহূর্তের জন্য তার পা জড়িয়ে আসে, কিন্তু পরক্ষণে নিজেই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যায়। না, সে থামে না। চারপাশে দ্রুত একবার চোখ বুলিয়ে সে এগিয়ে চলে, পায়ের নিচে ভারী হয়ে ওঠা মাটিতে উপেক্ষা করে। সন্ধ্যার ম্লান আলো ক্রমশই ফিকে হয়ে আসছে। বাতাসটাও কেমন গাঢ় আর শীতল মনে হচ্ছে। শাহনুর জানে না সে কোথায় যাচ্ছে, কিন্তু সে শুধু জানে তার গন্তব্য সেলিম। কিছু দূর এগোতেই একটা পথ চিনতে পারে সে। এই পথ কেমন যেন পরিচিত লাগছে তার নিকট। কোথায় দেখেছে সে আগে, ভাবতে থাকে শাহনুর। হঠাৎ মনে পড়ে যায় সেই রাতের কথা। সেলিমের সঙ্গে লণ্ঠনের আবছা আলোয় সে এই পথেই তো হেঁটেছিল। সেই রাতের প্রতিটা মুহূর্ত আবার ফিরে আসতে থাকে তার স্মৃতিতে। সেলিমের বিলম্বে আসা, তার কঠোর অথচ গম্ভীর দৃষ্টি, শাহনুরের অপার অপেক্ষা। স্মৃতির মায়াজালে জড়িয়ে শাহানুর আরও এগিয়ে যায়। হয়তো এই পথই তাকে সেলিমের কাছে পৌঁছে দেবে। হয়তো এই পথেই সে খুঁজে পাবে তার প্রতীক্ষার শেষ প্রহর। রাত গভীর থেকে গভীরতর হয়ে উঠেছে। নিস্তব্ধ প্রকৃতি ক্লান্ত হয়ে ডুবে গেছে নিদ্রার কোলে। অথচ জমিদার মহলে সে নিদ্রার লেশ মাত্র নেই। এক অজানা আতঙ্ক, উদ্বেগ আর বিশৃঙ্খলার স্রোতে মহলের প্রতিটি কোণ তোলপাড় হয়ে উঠেছে। কারণ একটাই, শাহানুর। মহলের আনাচে কানাচে, অন্দর মহল থেকে বাইরের প্রাঙ্গণ, কোথাও তার চিহ্ন মাত্র নেই। দাস দাসীরা ছোটাছুটি করছে, মহলের সৈন্যরা অস্ত্র হাতে বেরিয়ে পড়েছে চারিদিকে খোঁজার জন্য। এক পলকে যেন পুরো মহল উন্মাদ হয়ে উঠেছে। আলেয়া বানু কাতর হয়ে বিলাপ করছেন। বুক চিরে বেরিয়ে আসে অসহায় মায়ের আকুলতা। কোথায় গেল তার কন্যা? অন্যদিকে নওয়াজ মির্জা মুখে দৃঢ়তার আড়াল টেনে ধরেছেন বটে, কিন্তু তার চোখের শিখায় ফুটে উঠেছে ক্ষোভ আর অপমানের দহন। জমিদারি সম্ভ্রাম্যে আঘাত লেগেছে। তার মেয়ে এভাবে নিরুদ্দেশ হবে, আর সে নির্বিকার থাকবে? তা কিভাবে হয়? জুনায়েদ মহলের চারপাশ চষে ফিরে এসেছে শূন্য হাতে, মুখে হতাশার ছায়া, চোখে এক অজানা শূন্যতা। আলেয়া বানুর কান্না তীব্রতর হয়ে ওঠে তাকে একা ফিরতে দেখে। সালেহা বানু দ্রুত এগিয়ে আসেন, আলেয়া বানুকে ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। ঠিক তখনই বজ্র নিনাদের মতো দাসীদের উপর গর্জে ওঠে শেহবাজ।
তোমাদের দায়িত্ব ছিল আমার বোনের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তোমরা তা পারোনি। বিশ্বাস করো, যদি সে এতটুকু কষ্ট পায় তবে শপথ করছি তোমাদের গর্দান নিতে এক মুহূর্তও বিলম্ব করব না। তার হুঙ্কারে পুরো মহল থমকে যায়। দাস দাসীরা কেঁপে উঠে তার সামনে পড়ে অনুনয় করতে থাকে, কিন্তু শেহবাজের চোখে দয়া নেই, কেবলই আগুন। তাদের কান্নার তোয়াক্কা না করে শেহবাজ ছুটে যায় শাহনুরের সন্ধানে। রাত যত গভীর হয় মহলের উদ্বেগ ততই বাড়তে থাকে। পুরো রাজপ্রাসাদ জুড়ে যেন নিঃশ্বাস নেওয়াটাও ভারী হয়ে উঠেছে। অন্যদিকে জবা ঘরের মধ্যে পায়চারি করছে, অন্তরে দুশ্চিন্তার এক রক্তক্ষয়ী যুদ্ধ। একবার নয়, বহুবার সে নিজে খুঁজতে বের হওয়ার কথা বলেছে শাহনুরকে, কিন্তু শেহবাজ একেবারে কঠোর স্বরে আদেশ দিয়েছে। ফুল, তোমার কক্ষের বাইরে পা রাখার কোনো প্রয়োজন নেই। ভুলে যেও না, তুমি এখন আর একা নও। বলেই শেহবাজ কক্ষ ছেড়ে বেরিয়ে গেছে, কিন্তু জবা এক মুহূর্তের জন্য শান্ত হতে পারছে না। এতক্ষণ রুকাইয়া তার পাশে ছিল, কিন্তু সে চলে যেতেই অস্থিরতা পেয়ে বসেছে তাকে। অন্তরে এক অজানা ভয়, এক চাপা উদ্বেগ দানা বাঁধছে প্রতিনিয়ত। মনে মনে বারবার প্রশ্ন করছে, শাহনুর আপাজান ঠিক আছেন তো? তার নিখোঁজ হওয়ার পর থেকেই জবার চোখের সামনে ভেসে উঠছে সেই ভয়ানক দৃশ্য। জোনাকির নিথর বিধ্বস্ত দেহ, বুকের ভেতর ছটফট করছে, তাই প্রতিটি মুহূর্ত তাকে কুরে কুরে খাচ্ছে। বারবার হাত তুলে রবের দরবারে প্রার্থনা করছে শাহানুর যেন সুস্থ ও নিরাপদ থাকে। সমস্ত রাত মহল জুড়ে চলে নিঃশ্বাস বন্ধ করা অনুসন্ধান। শেহবাজ ও জুনায়েদ সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজেও যখন কিছুই পেল না, তখন ভোরের প্রথম আলোয় তারা ক্লান্ত বিধ্বস্ত মুখ নিয়ে মহলে ফিরে আসে। তাদের সেই নীরব প্রত্যাবর্তনই সকলের কাছে বলে দেয় নির্মম সত্য, শাহনুরকে তারা খুঁজে পায়নি। আলেয়া বানু অশ্রুস্নাত হয়ে কাছেন, হৃদয়ে সহ্যের সীমা পেরিয়ে গেছে কন্যার অনুপস্থিতিতে। কেউ তাকে থামাতে পারছে না। মহলের প্রতিটি কোণে আতঙ্কের ছায়া, বোবা কান্না আর অসহায় প্রার্থনার গুঞ্জন। অন্যদিকে জবা আর নিজ কক্ষে বসে থাকতে পারছে না। উদ্যোগে সে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে কোনো কিছুতে বেজে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে। ঠিক তখনই বিদ্যুৎ গতিতে ছুটে আসে শেহবাজ, শক্ত হাতে তাকে বুকের মাঝে জড়িয়ে নেয়। শেহবাজের নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে, হৃদস্পন্দন ছিন্ন ভিন্ন করছে বুক। কিছুক্ষণ আগে কি ঘটতে পারত ভাবতেই শরীরের রক্ত ঠান্ডা হয়ে আসে শেহবাজের। জবাও থ হয়ে গেছে। সে বুঝতে পারছে তার এক মুহূর্তের অসতর্কতায় কি ভয়ানক বিপদ ঘটে যেতে পারত। শেহবাজের নিঃশ্বাসের ভারী ওঠানামা আর তার দৃষ্টি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে রাগে ভয়ে উদ্বেগে সে নিজেকে ধরে রাখতে পারছে না। পরক্ষণে শেহবাজের চোখ ক্রোধে জ্বলে ওঠে, হাত তুলে জবার ভুলের শাস্তি দিতে। জবা চোখ শক্ত করে বন্ধ করে নেয়, কারণ সে জানে শেহবাজ কখনো অন্যায় সহ্য করে না, কিন্তু হাত নামার শব্দ হয় না। তখনই চোখ খুলতেই জবা দেখে শেহবাজ তার হাত গুটিয়ে নিয়েছে। এক মুহূর্তের জন্য কিছু না বলে সে ফিরে যায়, আবার ছুটে যায় শাহনুরের খোঁজে। জবাও আর কিছু বলে না, আর কিছু ভাবতেও পারে না। সে নিজেকে সামলে নিয়ে দ্রুত আলেয়া বানুকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। সকাল পূর্ণভাবে আলোকিত করেছে জমিদার মহলকে, তবে সূর্যের আলো যেমন সত্যকে আড়াল রাখতে পারে না, তেমনি সময়ের সঙ্গে সঙ্গে গোপন কথাও চাপা থাকে না। শাহানুরের নিখোঁজ হওয়ার খবর মহলের চারপাশে ছড়িয়ে পড়েছে আগুনের মতো। চতুর্দিকে ফিসফাস কানাকানি। কেউ কৌতূহল ভরে বলে জমিদার কন্যা হয়তো পালিয়ে গেছে কারো সঙ্গে, আর কেউ তার ছেলে সুরে বলে জমিদার বাড়ির সম্মানে চুলকালি পড়ল রে। প্রতিটি বিষাক্ত শব্দ এসে আঘাত হানে নওয়াজ মির্জার গর্ভে, তার প্রতিটি ধমনীতে আগুন ধরিয়ে দেয়। ক্রোধে তার শরীর থরথর করে কাঁপে। নিজের রক্ত, নিজের মেয়ে, সেই আজ তার সম্মানহানির কারণ। এতদিন কেউ জমিদার মহলের বিরুদ্ধে কথা বলার সাহস করেনি, অথচ আজ তার কন্যার কারণে গোটা এলাকা তার দিকে অপবাদ ছুড়ে দিয়েছে। তাই মনের গভীরে প্রতিজ্ঞা করে নওয়াজ মির্জা, শাহনুর যদি আবার হাতে আসে তবে তার জন্য অপেক্ষা করছে কঠিনতম শাস্তি। সময় গড়াতেই প্রতিদিনের মতোই নিজ কর্মে ফেরে সেলিম। মহলে প্রবেশ করতেই কান পেতে আসে শোনা কথাগুলো। শাহনুর নিখোঁজ কথাটি কানে যেতেই সেলিম স্তব্ধ হয়ে যায়। শির দ্বারা বরাবর শীতল স্রোত বয়ে যায়, বুকে অজানা এক অস্থিরতা গেঁথে বসে। কোনো কিছু না ভেবে দিশেহারা হয়ে ছুটে যায় মহলের বাইরে। চারপাশে মানুষের কুৎসিত ফিসফাস। সেলিমের রক্তে আগুন জ্বলে ওঠে।
মুষ্টিবদ্ধ হয় তার হাত, শিরায় শিরায় প্রতিশোধের স্পন্দন বাজে। তবুও নিজেকে সংযত করে, কারো কথায় গুরুত্ব না দিয়ে পাগলের মতো খুঁজতে থাকে শাহনুরকে। হঠাৎই মনে পড়ে পদ্মবিলের কথা। সে ভাবে হয়তো শাহনুর সেখানে গেছে। চিন্তাটি মাথায় আসতেই দৌড়ে যায় সেই দিকেই, কিন্তু চারপাশে খুঁজেও তার দেখা মেলে না। ফলশ্রুতিতে ব্যর্থতা কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। ঠিক তখনই মনে পড়ে সেই খোলা কুড়ে ঘরের কথা, আর এক মুহূর্ত বিলম্ব না করে দিক বিদিক ভুলে ছুটে যায় সেখানে। হাঁপাতে হাঁপাতে পৌঁছতেই সেলিমের চক্ষু স্থির হয়ে যায় এক চিত্রে। শাহিনুর গুটিসুটি মেরে শুয়ে আছে মাটির ওপর, নিথর নিশ্চল। সেলিমের হৃৎপিণ্ড শিউরে ওঠে, শরীরের প্রতিটি শিরা আতঙ্কে জমে যায়। একটুও দেরি না করে ছুটে যায় তার কাছে, কাঁপতে কাঁপতে ঝাঁকিয়ে তুলে নেয় তাকে বুকের মাঝে। ফের উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, আপনি এখানে কেমনে আইতেছেন ছোট কুমারী? সেলিমের কণ্ঠের বেপরোয়া উদ্বেগে ঘুম ছুটে যায় শাহানুরের। চোখ মেলে দেখে নিজেকে সেলিমের বুকে, আর এক মুহূর্ত দেরি না করে শক্ত করে সেও আঁকড়ে ধরে তাকে। ফুপিয়ে উঠে অঝোর কান্নায় ফিসফিস করে বলে, আমি তোমাকে খুঁজতে এসেছিলাম, কিন্তু তুমি পুরো রাত এখানে আসোনি। তুমি জানো আমার কত ভয় হচ্ছিল। কেন তুমি আসলে না সেলিম? শাহানুরের কথায় সেলিমের হৃদয় বিদীর্ণ হয়ে যায়। এক অজানা যন্ত্রণায় দগ্ধ হয় তার অস্তিত্ব। কোনো কিছু চিন্তা না করে সে আরও শক্ত করে আঁকড়ে ধরে শাহানুরকে, যেন এই একটুখানি সান্নিধ্যে তার সমস্ত ভয়, যন্ত্রণা আর অপরাধবোধ এক নিমিষে মিলিয়ে যাবে। ফের গভীর কণ্ঠে ফিসফিস করে ওঠে, আমি কেমনে জানতাম আপনি আমার অপেক্ষায় আছেন? আপনি এমনটা কেন করলেন? যদি আপনার কিছু হইয়া যাইতো? কথাগুলো উচ্চারণ করতে করতে সেলিম এক উন্মাদ আবেগে তলিয়ে যায়। কোনো কিছু ভাবার আগে দুহাতে শাহানুরের মুখখানি ধরে পাগলের মতো নিজের অধরের ছোঁয়া এঁকে দেয় তার স্নিগ্ধ মুখশ্রী জোরে। কপাল, চোখের পাতা, গালের উষ্ণ তুলতুলে মাংস, থরথরানো অধর। শাহানুর হতবিহ্বল হয়ে যায়, কিন্তু প্রতিবাদ করে না। অজানা এক অনুভূতিতে নেত্রযুগল বন্ধ করে শিহরণ জাগায় সেই স্পর্শ। কিছুক্ষণ পর নিজেকে সামলে নেয় সেলিম, গভীর দৃষ্টিতে তাকায় শাহানুরের দিকে, তারপর শান্ত কণ্ঠে বলে, মহলে চলেন, সবাই আপনার লয়কে অপেক্ষা করতেছে। সেলিমের কথায় শাহানুর তাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে বলে ওঠে, আমি যাব না মহলে, আমি তোমার সাথে যাব। তুমি এখন আমার সাথে কথা বলছো, তার মানে তুমি আর রেগে নেই আমার উপর। তাই দয়া করে আমাকে নিয়ে চলো তোমার সাথে। শাহনুরের আকুল আরতিতে সেলিম স্থির হয়ে যায়। গভীর দৃষ্টিতে সে দেখে মেয়েটিকে, যে তার বুকের মধ্যে এক ঝড় তুলেছে। এক মুহূর্তের জন্য নিস্তব্ধ থেকে সেলিম ভাবে, সে কি সত্যি শাহনুরকে নিয়ে যেতে পারে? সেও তো চায় এই অবুঝ রমণীকে চিরতরে নিজের করে নিতে, যাকে একবার পেলে আর কখনো হারাতে না সে। কিন্তু সব চাওয়া কি পূরণ হয়? চাঁদ যেমন মাটিতে নেমে আসতে পারে না, তেমনি মাটিও চাঁদের কাছে পৌঁছতে পারে না। সেলিম দীর্ঘশ্বাস ফেলে, শান্ত কণ্ঠে বলে, ঠিক আছে, আমার লগে লইয়া যামু চিরতরে। তো এখন না, সঠিক সময়ে। আপনি এখন মহলে চলেন। শাহনুর কিছুতেই ফিরতে চায় না। দৃষ্টির গভীরে একরাশ আকুতি নিয়ে তাকিয়ে থাকে সেলিমের দিকে। তবুও অনেক বোঝানোর পর অবশেষে নীরব সম্মতিতে মাথা ঝুঁকিয়ে ফেলে শাহনুর। দুপুর গড়িয়ে বিকেল প্রায় এসে পড়েছে। সেলিম যখন শাহনুরকে নিয়ে মহলের দরজায় প্রবেশ করে, তখনই চারপাশে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ে, কিন্তু কারো মুখে অস্বস্তির সুর নেই, বরং একের পর এক বিষাক্ত ফিসফাস বাতাসে দোলা দিতে থাকে। গুঞ্জনের তোয়াক্কা না করে আলেয়া বানু ছুটে আসে, নিজের হারানো মেয়েকে ফিরে পেয়ে কেঁদে বুক ভাসায়, আঁকড়ে ধরে বুকের মাঝে। অজস্র চুম্বনে ভরিয়ে দেয় সেই মুখশ্রী, যেটা না দেখতে দেখতে চোখ ভাসিয়ে ফেলেছিল কেঁদে। কিন্তু মায়ের এই উচ্ছ্বাস মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়। নওয়াজ মির্জা বজ্র কণ্ঠে উপস্থিত হয়, চোখ রক্তবর্ণ, দৃষ্টি শীতল, যেন বিষাক্ত সাপে পরিণত হয়েছে সে। কোনো কিছু বুঝে ওঠার আগেই শাহনুরকে শক্ত হাতে আলেয়া বানুর বুক থেকে ছিনিয়ে নেয়, তারপর সজোরে এক চর বসিয়ে ফেলে মেয়ের গালে। সেলিম হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, শাহনুর থরথর করে কেঁপে ওঠে, আর আলেয়া বানু স্তব্ধ হয়ে যায়। নওয়াজ মির্জা কণ্ঠ বজ্রের মতো গর্জে ওঠে, কলঙ্কিনী মেয়ের জায়গা এই জমিদার মহলে নেই। শব্দগুলো আঘাতের মতো আছড়ে পড়ে সবার বুকে। শাহিনুর ফাঁকা দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে থাকে। সে বোঝার চেষ্টা করে পিতার বলা এই কথাগুলোর অর্থ। এদিকে শেহবাজ আর জুনায়েদ এখনো মহলে ফেরেনি। ঠিক তখনই
জবা ও রুকাইয়া দৌড়ে আসে, শাহিনুরকে মাটি থেকে তুলে নিয়ে জবা রাগে ক্ষোভে ফেটে পড়ে। আব্বাজান, এসব আপনি কি বলছেন? আপাজানকে ফিরে পেয়েছি, তাই খোদার কাছে শুকরিয়া আদায় করা উচিত। আর আপনি তার বদলে কি বলছেন? জবার কথায় নওয়াজ মির্জার চোখে আগুন জ্বলে ওঠে। তীক্ষ্ণ চোখে জবার দিকে তাকিয়ে বলে, তোমার মতো নিচু জাতের মেয়ের সাথে কথা বলতে আমার ইচ্ছে নেই। সরে যাও এখান থেকে। নওয়াজ মির্জার কথায় জবার চোখ ছলছল করে ওঠে, ঠোঁট দুটো কেঁপে যায়। তখনই আলেয়া বানু এবার আর নিজেকে ধরে রাখতে পারে না, স্বামীর সামনে এসে কাতর কণ্ঠে বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে, আমার অবুঝ মেয়েটাকে কলঙ্কিনী বলবেন না। সে হয়তো কোনোভাবে মহলের বাইরে হারিয়ে গিয়েছিল। কিন্তু নওয়াজ মির্জা থামার মানুষ নয়, আকাশ কাঁপিয়ে বলে ওঠে, খুব সাহস হয়েছে তোমার, তাই না? এখন আমার মুখের উপর কথা বলছো। কথাগুলো বলেই এক মুহূর্তের জন্য বিলম্ব না করে সে জবার হাত থেকে শাহনুরকে টেনে নেয়। শাহনুর তখনও হতবিহ্বল, তার চোখ জলে ভরে গেছে। আবার নওয়াজ মির্জার কণ্ঠ বজ্রের মতো গর্জে ওঠে, এই মেয়ের জন্য প্রথমবারের মতো জমিদার মহলের সন্ত্রাস সপ্তম নিয়ে লোকের মুখ কথা উঠেছে। আমি নওয়াজ মির্জা বেঁচে থাকতে আমার বংশের গায়ে কোনো দাগ বসতে দেব না। তাই এই কলঙ্কিনীকে আমি এই মহল থেকে দূরে পাঠিয়ে দেব, আর এটাই হবে সবার জন্য শিক্ষা। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। জবা মনে মনে প্রার্থনা করে এখনই শেহবাজের ফিরে আসার জন্য। আলেয়া বানু ডুকরে কেঁদে ওঠে, শাহনুরের হাত আঁকড়ে ধরে রাখতে চায়। আর এতক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকা সেলিম এবার বুকের গভীর থেকে সাহস সঞ্চার করে। সে ধপ করে হাঁটু গেড়ে বসে নওয়াজ মির্জার সম্মুখে, তারপর ভয়হীন কণ্ঠে বলে ওঠে, হুজুর, আপনি যখন ছোট রাজকুমারী আপনাকে লগে রাখতে চান না, তাহলে দিয়ে দেন তারে আমার কাছে। আমি তারে যত্নে রাখুম, সম্মানে রাখুম, আমার প্রাণের চেয়েও বেশি আগলে রাখুম। মহলে নিস্তব্ধ বিস্ফোরণ ঘটে। সবাই একে অপরের মুখ চেয়ে থাকে সেলিমের সাহস দেখে। নওয়াজ মির্জার চোখ দুটো আগুনের শিখা হয়ে জ্বলে ওঠে। তবুও সেলিম ভয়ে মাথা নিচু করেনি। সে আজ নিজের ভালোবাসার সামনে কোনো ক্ষমতার ভয় করেনি। অথচ সেলিমের কথা শেষ হতে না হতেই নওয়াজ মির্জার দৃষ্টিতে তীব্র বিদ্বেষের ছায়া নেমে আসে। এক মুহূর্তও দেরি না করে সে বজ্র কণ্ঠে চেঁচিয়ে ওঠে, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখিস? কথা শেষ করার আগে প্রচণ্ড এক লাথি বসিয়ে দেয় সেলিমের বুকে। সেলিম ছিটকে পড়ে, কিন্তু তার দৃষ্টি কেবল শাহনুরের পানেই নিবদ্ধ। নওয়াজ মির্জার চোখ অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলতে থাকে। সে অগ্নিশর্মা কণ্ঠে বলে, আমি আমার কন্যাকে কেটে নদীতে ভাসিয়ে দেব, কিন্তু তোর মতো ছোট লোকের হাতে তুলে দেব না। জমিদার মহলের ঐতিহ্য ভেঙে তোদের মতো নিচু জাতের কেউ আমার রক্তকে স্পর্শ করবে, এই দুঃস্বপ্ন যেন কোনোদিন সত্যি না হয়, সেটা শিক্ষাই আমি আজ তোকে দেব। এরপর আর কোনো কথা নয়। নওয়াজ মির্জা ক্রমাগত লাথি মারতে থাকে সেলিমের বুকে, পেটে, হাতে, আর বলতে থাকে, দাস হয়ে মালিকের মেয়ের দিকে নজর দিস। তুই এই শাহনুরকে মহল থেকে বের করেছিস, তাই না? তুই জমিদার মহলের ইজ্জত হাত দিয়েছিস। আমি আজ তোকে শেষ করে দেব। প্রতিটা শব্দের সাথে সাথে করা আঘাতে সেলিমের শরীর বিভৎসভাবে ছিটকে পড়ে। শাহনুর কিছুই বুঝতে পারছে না, তবুও তার হৃদয় ভেঙে খান খান হয়ে যাচ্ছে। সে আর সহ্য করতে পারল না নিজের পিতার সামনে সেলিমের ঢাল হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, ওকে মারবেন না, ওকে মারলে আমার কষ্ট হয়, ছাড়ুন সেলিমকে। কিন্তু শাহনুরের কান্নায় নওয়াজ মির্জার হৃদয়ে দয়া জাগেনি, বরং তার রাগ আরও বেড়ে গেছে। সে এক ধাক্কায় শাহনুরকে ফেলে দিল মাটিতে, আর তারপর আরও অন্ধ উন্মাদ হয়ে মারতে থাকে সেলিমকে। শাহনুর উঠে ছুটে আসতে চাইলে তৌসিফ এক ঝটকায় তার হাত ধরে ফেলল। এইদিকে সেলিমের নাক মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এমন সময় সেলিমের পিতা ছুটে আসে, নওয়াজ মির্জার পায়ের কাছে নত হয়ে পড়ে কাঁপতে কাঁপতে বলে, হুজুর, আমার ছেলের দোষ থাকলে মাফ কইরা দেন। ছেলেটা পাগল, ভুল কইরা ওই কথা কইয়া দিছে। কিন্তু নওয়াজ মির্জার চোখে করুণা নেই। সে পাষাণ হৃদয়ে এক লাথি মেরে ফেলে দেয় সেই বৃদ্ধকে। তবুও সেলিম নিঃস্ব, আহত শরীর নিয়ে কেবল একটাই কথা বলে যাচ্ছে, ছোট কুমারীকে কোথাও পাঠায়েন না, আমারে তারে দিয়ে দেন।
কি এক আর্তনাদ! সেই আর্তনাদ উপস্থিত সকলের হৃদয় কাঁপিয়ে দেয়, কিন্তু তৌসিফ আর নওয়াজ মির্জার বুকে তা বিন্দুমাত্র রেখাপাত করতে পারে না। অত্যাচারের মাত্রা আরও বাড়তে যাচ্ছিল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় জুনায়েদ ও শেহবাজ। তাদের উপস্থিতিতে মুহূর্তের জন্য থমকে যায় পুরো পরিবেশ। শেহবাজকে দেখেই শাহিনুর নিজের সর্বশক্তি দিয়ে নিজেকে তৌসিফের বাঁধন থেকে ছাড়িয়ে নেয়। তারপর কাঁপতে কাঁপতে শেহবাজের সামনে হাঁটু গেড়ে বসে বলে ওঠে, ভাইজান, সেলিমকে মারতে নিষেধ করুন। ওর কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, ওকে ছেড়ে দিতে বলুন। শেহবাজ ধীরে ধীরে নওয়াজ মির্জার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। নওয়াজ মির্জা শেহবাজকে দেখে সেলিমের বলা সমস্ত কথা খুলে বলে। নওয়াজ মির্জার কথা শুনে এক মুহূর্তের জন্য অন্য কোনো প্রশ্ন করে না শেহবাজ। সে কেবল স্থির শান্ত কণ্ঠে শাহিনুরের দিকে তাকিয়ে বলে, তুমি কি সেলিমের সাথে যেতে চাও? শেহবাজের প্রশ্নে এক মুহূর্ত দেরি করেনি শাহিনুর। চোখের কোণে জমে থাকা কান্নার জলে দৃষ্টির দৃঢ়তা একটু টলাতে পারেনি তাকে। সে তৎক্ষণাৎ বলে ওঠে, হ্যাঁ, আমি যেতে চাই সেলিমের সঙ্গে। আমাকে দিয়ে দিন সেলিমকে। তার কণ্ঠে ভয় নেই, দ্বিধা নেই, শুধু এক অসীম প্রত্যয়ের প্রতিচ্ছবি। শাহিনুরের সরল অথচ দৃঢ় উত্তর পুরো মহলটাকে স্তব্ধ করে দেয়। নীরবতা ছড়িয়ে পড়ে চারিদিকে। তখনই শেহবাজ ধীর অথচ কঠিন চোখে নওয়াজ মির্জার দিকে তাকায়। মুহূর্তের জন্য চারিপাশের উত্তেজনা আরও গাঢ় হয়ে ওঠে। ফের সকলকে শুনিয়ে সে ঘোষণা করে, সকল আয়োজন করো, জমিদার বাড়ির ছোট কন্যার বিবাহ হবে আগামীকাল সেলিমের সঙ্গে। শেহবাজের এই ঘোষণা এক বজ্রপাতের মতো পড়ে সবার ওপর। জবা আর রুকাইয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে শেহবাজের ঘোষণায়, কিন্তু আলেয়া বানু অস্থির হয়ে স্বামীর মুখের অভিব্যক্তি দেখতে চায়, কারণ সে জানে নওয়াজ মির্জা চুপ করে থাকার মানুষ নয়। ঠিক তখনই নওয়াজ মির্জা প্রচণ্ড ক্রোধে গর্জে ওঠে, একজন সাধারণ দাসের সঙ্গে আমার কন্যার বিয়ে অসম্ভব। তার চেয়ে বরং তাকে মেরে ফেলবো, তবু আমার রক্তের অপমান সহ্য করব না। শেহবাজের চোখ ক্রোধে লাল হয়ে ওঠে। তার দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে যায়। সে দৃঢ় অথচ ভয়ঙ্কর কণ্ঠে বলে, এই মির্জানগরের জমিদার আমি, এখানে আমার কথাই শেষ কথা। সেটা কেউ মানুক বা না মানুক তাতে কিছু আসে যায় না। নওয়াজ মির্জার প্রতিবাদ গিলে খেয়ে যায় শেহবাজের স্থির অথচ দাবদাহ ছাড়ানো কণ্ঠস্বর। এরপর সে চোখ ফেরায় জবার দিকে, ফের বলে ওঠে, ফুল, তোমার সাহস বেড়েছে অনেক। আমি তোমাকে কক্ষের বাইরে বের হতে নিষেধ করেছিলাম, তবুও তুমি মহলের এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ। শেহবাজের কণ্ঠে রাগ আর অধিকার বোধের তীব্র ঝাঁজ। জবা হঠাৎ থমকে যায়, আমতা আমতা করে বলে ওঠে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা। কিন্তু তার বাক্য শেষ হওয়ার আগে শেহবাজ এক ঝটকায় জবাকে কোলে তুলে নেয়। পুরো মহল বিস্ময়ে জমে যায়। জবা হতবাক হয়ে শেহবাজের গলা জড়িয়ে ধরে, যেন নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে। সকলের সামনে শেহবাজের এই স্পর্শে সে লজ্জায় মুখ লুকায় শেহবাজের ঘাড়ে। ফের পেছনে না ফিরে শেহবাজ তার কণ্ঠ কঠিন করে সেলিমের উদ্দেশ্যে বলে, নিজেকে প্রস্তুত করো সারা জীবনের জন্য আমার বোনের দায়িত্ব নেওয়ার জন্য। এই বলে কোনো প্রতিক্রিয়ার অপেক্ষা না করেই সে পদচারণ করে নিজ কক্ষের উদ্দেশ্যে। সেলিম তখনও মাটিতে বসে বিস্ময়ে শেহবাজের বলা কথাগুলো গুছিয়ে নিতে পারছে না। তখনই জুনায়েদ এগিয়ে এসে সেলিমকে শক্ত হাতে মাটি থেকে তুলে দাঁড় করায়। তার ঠোঁটে হাসি ফুটিয়ে সেলিমকে বলে, হাকিমের কাছ থেকে ওষুধ লাগিয়ে নিব, আর আশা করব আমার বোনকে সুখে রাখবে। জুনায়েদের কথায় সেলিমের চোখ থেকে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ে। সে নির্বিকার মুখে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, যেন তার হৃদয়ের সমস্ত অনুভূতি একটিমাত্র নীরব স্বীকৃতির মধ্যে লুকিয়ে আছে। অন্যদিকে নিজের কথার কোনো গুরুত্ব না পেয়ে ক্রোধে ফুঁসতে ফুঁসতে নওয়াজ মির্জা কঠিন চরণে প্রস্থান করে। তার পায়ের শব্দের প্রতিটি ধাপ মাটিতে আঘাত হানছে, যেন তার প্রতিটা পদক্ষেপে এক একটা অগ্নিশিখার মতো চলছে। রুকায়া দ্রুত এগিয়ে যায় শাহিনুরের পাশে দাঁড়ায়। নরম হাতে তাকে ধরে মহলের ভিতরে নিতে চাইলে শাহিনুর দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আমি যাব না, আমি সেলিমের সঙ্গে যাব। তার কণ্ঠস্বরে এমন এক তীব্রতা ছিল যা রুকায়ার বুক কাঁপিয়ে দেয়, কিন্তু রুকায়া স্থির থাকে। তার স্বরে দৃঢ় সংযম করে বলে, যাবি, তবে আজ নয়, কাল। তবে শাহিনুর এত সহজে দমবার পাত্রী নয়। সে নাছর বান্দার মতো দাঁড়িয়ে থাকে। তার চোখ শুধু সেলিমের উপর নিবদ্ধ, কেবল তার নিরাপত্তার নিশ্চয়তা চাইছে। তখনই সেলিম মুখে ম্লান এক হাসি ফুটিয়ে বলে, ছোট কুমারী ভিতরে যান, কাল থেকে আপনি আমার সাথে থাকবেন।
সেলিমের কথায় শাহনুরের দৃষ্টি কোমল হয়। তার চোখের গভীরে একরাশ অশান্তির ঢেউ খেলা করছিল, কিন্তু সেলিমের এই প্রতিশ্রুতি যেন সমস্ত শঙ্কাকে এক নিমিষে মুছে দিল। তার কণ্ঠ এবার শান্ত, অথচ সুরটা যেন আকাশের মতো বিশাল এক প্রত্যাশার প্রতিধ্বনিতে বলে ওঠে। তবে ওয়াদা করো কাল তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবে। সেলিম নিঃসংশয়ে বলে ওঠে। ওয়াদা। এক মুহূর্ত নীরবতা কাটিয়ে শাহনুর আর কোনো কথা না বলে ধীরে ধীরে পা বাড়ায় মহলের ভিতরে। আলায়াবানও দূর থেকে তাকিয়ে থাকে তার মেয়ের চলে যাওয়ার পানে, কিন্তু তার দৃষ্টি অন্যমনস্ক। তার হৃদয় ভারাক্রান্ত, তার ভেতর এক অজানা ভয় দানা বাঁধছে। আরও বেশি অস্থির করে তুলেছে স্বামীর এভাবে রাগে উন্মত্ত হয়ে চলে যাওয়াটা। নওয়াজ মির্জার ক্রোধ সবসময় ধ্বংস ডেকে আনে, আর আজ সেই ধ্বংসের আজে জমিদার মহলই দুলে উঠেছে। নিকোষ কালো রাত্রির ছায়ায় মোড়া জমিদার মহল। রাত গভীর থেকে গভীরতর হয়, আর সেই নীরবতার বুক চিরে ভেসে আসে অজানা প্রাণীর ডাক। থমথমে রজনীতে জমিদার মহলে শুনশান পরিবেশ আরও গা ছমছমে হয়ে ওঠে। শেহবাজের কক্ষে মৃদু আলো জ্বলছে। তার বুকে গভীর নিদ্রায় শুয়ে আছে জবা, স্বামীর সোহাগে ক্লান্ত প্রশান্ত। নিস্তব্ধ রাতের সাক্ষী হয়ে শেহবাজ আদুরে হাতে আলতো করে স্পর্শ দিচ্ছে জবার লম্বা চুলে, যেন মেয়েটির প্রতিটি শ্বাস প্রশ্বাস তার অস্তিত্বের গভীরে মিশে যায়। রাগ ভাঙানোর জন্য জবা আজ কত কী না করল। তার বোকা হাঁসের ছানাটা খুব ভালো করেই বুঝে গেছে কেমন করে তার ফুসো বাবুর রাগ ভাঙাতে হয়। শেহবাজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়। সে জানে এই মুহূর্তে জবার কাছাকাছি যাওয়া তার জন্য ঠিক নয়। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে প্রতিনিয়ত, কিন্তু কি করবে সে? যদি তার অর্ধাঙ্গিনী নিজেই তার দিকে ধাবিত হয়, তবে কি সে নিজেকে সংযত রাখতে পারবে? সে তো কোনো শুদ্ধ পুরুষ নয়, সে সব আবেগকে বশ মানাবে। এইসব ভাবতেই শেহবাজ জবার ললাটে গভীর এক চুম্বন এঁকে দেয়। তারপর নিজের চোখ বুজে নিয়ে ধীরে ধীরে হারিয়ে যায় ঘুমের অতল গহ্বরে। এই গভীর রজনীতে জুনায়েদ সেই কখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু রুকাইয়া সে ঘুমোতে পারেনি। অন্ধকারে তার দৃষ্টিতে চেয়ে আছে জুনায়েদের প্রশান্ত ঘুমন্ত মুখশ্রীর পানে। আনমনে নিজের আঙ্গুলের ডগা দিয়ে ছুঁয়ে দেয় জুনায়েদের মুখ। এক সময় ফিস ফিস করে বলে ওঠে, আপনি জানেন আমি প্রেমে পড়েছি জুনায়েদ নামক প্রেমিক পুরুষের ভালোবাসায়। মৃদু বাতাস তার কণ্ঠস্বর বয়ে নিয়ে যায় অজানার দিকে। তারপর ধীরে ধীরে নিঃশব্দে সে আরও কাছে এগিয়ে আসে। অবশেষে নিজের মুখ গুজে দেয় জুনায়েদের উষ্ণ বুকে। তার হৃদয়ের স্পন্দনে কান পেতে চোখ দুটো বন্ধ করে নেয় রুকাইয়া, যেন সারা রাত তার ভালোবাসা লুকিয়ে রাখতে চায় প্রিয়তমের অস্তিত্বে। রজনী শেষে ভোরের আলো ধরণীকে স্পর্শ করলেও আজকের প্রভাত বিষণ্ণতায় আচ্ছন্ন। প্রকৃতির বুকে এক অদ্ভুত অস্থিরতা, যেন কোনো অশুভ বার্তা সবার অলক্ষ্যে ছড়িয়ে দিচ্ছে। বাতাস ভারী হয়ে আছে এক অজানা আশঙ্কায়। শেহবাজের হাজার বারোর উপেক্ষা করেও জবা আজ মহলের মূল ফটক পর্যন্ত এসেছে তাকে বিদায় জানাতে। কিন্তু সেই নিস্তব্ধ মুহূর্তে হঠাৎ একদল প্রহরী ছুটে এসে দাঁড়ায় জমিদার শেহবাজ মির্জার সম্মুখে। একজন শ্বাস নিতেই বলে ওঠে, হুজুর, সেই খুনিকে পাওয়া গেছে। গ্রামবাসী তাকে উত্তরের জঙ্গলে বেঁধে রেখেছে। শেহবাজের দৃষ্টি কঠিন হয়ে ওঠে, ভ্রু কুঞ্চিত হয়, এক পলক তাকায় জবার দিকে। তারপর বিদায়ের সময় নষ্ট না করে দ্রুত পদচারণ করে এগিয়ে যায়। জুনায়েদও কথাগুলো শুনে মুহূর্তের জন্য থমকে যায়। তার ভেতর এক অজানা শঙ্কা জন্ম নেয়। সন্দিহান চোখে চারপাশে তাকিয়ে সেও পিছু নেয় শেহবাজের। জবা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এক নিঃশ্বাসে মহলময় নীরবতা ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে সে নিজ কক্ষে ফিরে যায়। সেখানে রাখা একটি ধারালো ছুরি কোমরে লুকিয়ে নেয়। হৃদয়ের গভীরে প্রতিজ্ঞা করে, যদি আজ আমার আব্বা ও বোনের খুনিকে সামনে পাই, তবে তাকে আমি নিজ হাতে খুন করব। শেহবাজ কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছেই ঘোড়ার লাগাম টেনে থামে। এক ঝটকায় ঘোড়া থেকে নেমে গভীর দৃষ্টিতে জনতার ভিড়ের দিকে এগিয়ে যায়। তাকে দেখে সকলে পথ ছেড়ে দাঁড়ায়। জুনায়েদও নিঃশব্দে এগিয়ে আসে। এক ধাপ দু ধাপ সামনে যেতেই তাদের পায়ের গতি থমকে যায়। দুজনের বুকের ভেতর অজানা শঙ্কায় কেঁপে ওঠে। চোখের সামনে যে দৃশ্য ফুটে ওঠে তা কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ানক। একটি ছিন্ন ভিন্ন লাশ, পাশের গাছের সঙ্গে বাঁধা এক রক্তমাখা নারী দেহ। তার গলায় তাজা রক্তের দাগ, পায় ঘুঙুর, আর হাতে ধরা একটি রক্তাক্ত তলোয়ার। এই দৃশ্যই প্রমাণ করে সেই খুনি। এহেন দৃশ্যে জুনায়েদের শুষ্ক ঠোঁট কাঁপতে থাকে। তখনই শেহবাজ অস্পষ্ট স্বরে সেই রমণীকে ডেকে ওঠে, শাহনূর,
শেহবাজের কণ্ঠস্বর কর্ণগোচর হতেই শাহানুর অনুভূতিহীন চোখে তার দিকে চেয়ে থাকে। সে চাহনি শেহবাজের কাছে অপরিচিত, এ যেন এক ভিন্ন শাহানুর, যার অস্তিত্বের আভাস পর্যন্ত সে আগে কখনো টের পায়নি। সেই শূন্য দৃষ্টি, সেই নিস্তব্ধতা কেমন যেন শেহবাজের বুকের ভিতর অস্থির ছটফটানি জাগিয়ে তোলে। দুই ভাই একই সঙ্গে অনুভব করে হৃদয়ের গভীরে কোনো এক অচেনা যন্ত্রণা, কোনো এক অব্যক্ত শূন্যতা। কিন্তু মুহূর্তেই সেই নিস্তব্ধতা ভেঙে আশপাশ থেকে গুঞ্জন ওঠে, জনতার ফিসফাস দ্রুতই প্রবল চিৎকারের রূপ নেয়। শাহনুরের পরিচয় আর কারো কাছেই অজানা থাকে না। সেই সত্য প্রকাশে আসতেই চারপাশে তীব্র আলোড়ন ওঠে, এক প্রকার হট্টগোল ছড়িয়ে পড়ে জনতার মাঝে। তখনই গ্রামের মানুষের কণ্ঠে রোষের দাবানল জ্বলে ওঠে। হুজুর, আমরা শাস্তি চাই এই খুনির। আপনি আমাকে ওয়াদা করেছেন, খুনিরে পাইলে সকলের সামনে তার বিচার হইব। গ্রামবাসীর গুঞ্জন, জনতার কৌতূহলী দৃষ্টি কিছুই স্পর্শ করছে না শেহবাজকে। প্রথমবারের মতো সে নিশ্চুপ। জমিদারের এই অভিজাত শক্তি একসময় অটল ছিল, আস্থা নির্বাক হয়ে গেছে। শেহবাজের সামনে পড়ে আছে শাহানুর, বিধ্বস্ত রক্তমাখা এক শোচনীয় ভয়ঙ্কর অবস্থায়, যা ভীষণভাবে পোড়াচ্ছে তাকে। এই ছোট্ট বোনটাকে শেহবাজ ভালোবাসে, এক নিষ্ঠুর শাসকের মতো নয়, এক স্নেহময় অভিভাবকের মতো। এতদিন শাহানুরের প্রতি তার প্রতিটি কঠোরতা, প্রতিটি আদেশ ছিল কেবল তার মঙ্গলের জন্য। কিন্তু আজ এই ভয়াবহ পরিণতি কেন তার ছোট্ট বোনের, ভেবে কোনো উত্তর পায় না শেহবাজ। মির্জানগরের প্রভাবশালী জমিদার সে, যে বরাবরই ন্যায় বিচারের অবিচল থেকেছে, অথচ আজ বিচারবোধের শেকল থেকে মুক্ত হয়ে পড়েছে। এই দৃশ্য জনতার চোখে অবিশ্বাস্য ঠেকে। তার হতাশা হয়ে পরস্পরের দিকে তাকায়, তারপর ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, আপনি ন্যায় বিচারক, আমরা আশা করব সকলরা যেমন ন্যায় বিচার দিছেন, তেমন আপনার বইনের বিচারও আপনি ভাববেন না। এহেন কথায়ও শেহবাজ নীরব। আজ তার সমস্ত শক্তি ফুরিয়ে গেছে। কি বলবে, কোথা থেকে শুরু করবে কিছুই বুঝতে পারছে না সে। এদিকে শাহানুরের বিধ্বস্ত অবয়ব, অন্যদিকে ক্রুদ্ধ জনতার অস্থিরতা, সব কিছু সুনামির মতো তাকে গ্রাস করে নিচ্ছে। গ্রামবাসীরাও থেমে নেই, কারো চোখে ঘৃণা, কারো কণ্ঠে বিষ। কেউ স্পষ্টভাবে জমিদারি শাসনের বিচারণের মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলে, কেউ শাহানুরের দিকে তেড়ে আসে, তাকে নিজের হাতে শাস্তি দিতে চায়। ক্রমেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এহেন বিশৃঙ্খলার মাঝেও জোনায়েত নিজেকে সামলে নেয়। বোনের সামনে গিয়ে তার হাত পা বাঁধা রশি খুলতে উদ্যত হয়, কিন্তু মুহূর্তের মধ্যে জনতা ক্ষোভে ফেটে পড়ে। তারা ভুলে যায় জমিদারের গরিমা, তাদের ভয়ঙ্কর প্রতাপ। কথায় আছে না, হাতি যখন গর্তে পড়ে পিপিলিকায়ও তারে লাথি মারে। আজ আরও সেই প্রবাদ বাস্তব হয়ে ধরা দিয়েছে। পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর হয়ে ওঠে। শেহবাজ নিজেকে প্রশ্ন করে, কে সে? সে কি কেবল একজন ভাই যার দায়িত্ব তার বোনকে রক্ষা করা? পরক্ষণে শেহবাজের অন্তরাত্মা বলে ওঠে, না, সে জমিদার, মির্জানগরের অধিপতি, যেখানে আবেগের জন্য কোনো স্থান নেই। তাই সে ধীর স্থির গলায় কঠোর স্বরে নির্দেশ দেয়, অপরাধীকে বেঁধে মহলে নিয়ে চলো। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, কোনো দুর্বলতা নেই, শুধু শাসকের কঠোর আদেশ, যা শুনে হতবিহবল হয়ে যায় জোনায়েত। এক ঝটকায় মুখ তুলে বলে ওঠে, ভাইজান, শাহানুরকে বেঁধে কেন নিয়ে যাচ্ছেন? সে অপরাধী নয়। আমি জানি সে কোনো খুন করেনি, সে ওই খুনি না। কিন্তু জনতা ভিন্ন মত পোষণ করে। ক্রুদ্ধস্বরে তার সমস্বরে বলে ওঠে, হুজুর, আমরা খুনিকে নিজের হাতে ধরেছি, এই মেয়ে সেই খুনি। জোনায়েত ক্ষিপ্ত হয়ে ওঠে, তার কণ্ঠে বুনো তীব্রতা, চোখে অগ্নিশিখার মতো জ্বলন্ত ক্ষোভ। বারবার একই কথা বলে যায় সে, আমার বোন খুনি না, আমি জানি ও কোনো খুন করেনি, খুনি অন্য কেউ। কিন্তু জনতা তার কথা শুনলেও বিশ্বাস করে না। তাদের রক্তচক্ষু শাহানুরের দিকে স্থির। ন্যায় বিচারের আশা তাদের উন্মত্ত করে তুলেছে। এহেন পরিস্থিতিতে শেহবাজ আবারও নির্দেশ দেয় শাহানুরকে মহলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জনতা এবারও প্রতিবাদে ফেটে পড়ে বলে ওঠে, হুজুর, তারে নিয়ে মহলে যাইবেন কেন? এই খুনির শাস্তি আমাকে চোখের সামনে চাই। আমরা চাই আমাকে সকলের সামনে তারে ফাঁসিতে ঝুলাইয়া মারা হোক। তাদের কণ্ঠে রুদ্র ঝঙ্কার গর্জন। প্রথমবারের ন্যায় শেহবাজের অস্থির হয়ে ওঠে।
কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া নেই, সে নির্বিকার। এদিকে শাহনূর তার ছোট্ট বোন, যার শৈশব থেকে সে রক্ষক হয়ে এসেছে। অন্যদিকে মির্জানগরের ব্যাকুল জনতা, যারা বিচার চায় কিন্তু প্রমাণের তোয়াক্কা করে না। এহেন পরিস্থিতিতে শেহবাজ গম্ভীর কণ্ঠে কঠোরভাবে বলে ওঠে, অপরাধীকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, তবে সেটা তখনই যখন তার অপরাধ সম্পূর্ণ প্রমাণিত হবে। কেউ যদি অকাট্য প্রমাণ হাজির করতে পারে, তখনই শাহনূরকে সকলের সম্মুখে ফাঁসিতে ঝোলানো হবে। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, কোনো দুর্বলতা নেই, শুধু আইন আর শাসনের কঠিন বাস্তবতা, যা তাকে প্রমাণ করে একজন কঠোর শাসক রূপে। জমিদার মহলের দরবারে নিস্তেজ হয়ে বসে আছে সকলে। কিছুক্ষণ পূর্বে প্রমাণ হয়ে গেছে এতদিন যাবৎ সংঘটিত খুনগুলো শাহনূরের দ্বারাই ঘটেছে। জুনায়েদ বারবার শাহনূরকে নিজের সাফাইয়ের জন্য কিছু বলতে বলার পরেও শাহনূর নীরব ভূমিকা পালন করে। তাকে দেখলে যে কেউ বলবে সে দুনিয়াবি সকল চিন্তা হতে মুক্ত হয়ে আছে। দুনিয়ার কোনো বাক্য আজ তাকে স্পর্শ করতে পারছে না। শেহবাজ নিস্তেজ হয়ে নিজ সিংহাসনে বসে আছে। সে আজ নিজ মুখ হতে নিজ বোনের বিরুদ্ধে কোনো রায় কার্যকর করতে পারছে না। অন্যদিকে সকল গ্রামবাসী অস্থির হয়ে রয়েছে শেহবাজের রায় শুনতে। তখনই তার পিতা নওয়াজ মির্জা সকলের উদ্দেশ্যে বলে ওঠে, অপরাধীকে শাস্তি পেতেই হবে, তাই আজ এই মুহূর্তে সকলের সম্মুখে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ধার্য করা হবে। নওয়াজ মির্জার কথায় দরবারের উপস্থিত গ্রামবাসী বাহবাহ করে ওঠে তার রায়ে। চারিদিকে তার সুনামের বন্যা বয়ে যায়। এমন কজন পিতা আছে যে অপরাধী তার মেয়ে হলেও তার ক্ষমা করে না? গ্রামবাসী খুশি হয়ে নওয়াজ মির্জার তারিফে ব্যস্ত হয়ে পড়ে। এহেন পরিস্থিতিতে জুনায়েদ পিতার পানে প্রথমবারের ন্যায় ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, আব্বাজান, আপনি খুব ভালো করে জানেন শাহনূর এই খুন করেনি, তবে কেন? বাকি কথা বলার পূর্বে নওয়াজ মির্জা চাপা গর্জনে বলে ওঠে, আমি যা করেছি তা আমাকে করতে দাও, আর তা না হলে তুমি জানো আমি কি করতে পারি। নওয়াজ মির্জার হুমকিতে জুনায়েদ ভয় পেল না, বরং পিতার প্রতি তীব্র ক্ষোভ জন্মালো তার। একজন পিতা কী করে তার কন্যার মৃত্যু কামনা করতে পারে ভেবে পায় না সে। জুনায়েদ স্তব্ধ হয়ে যায়। সে দেখতে চায় কতটা নিচে নামতে পারে তার পিতা, তবে সে তার আদরের বোনের কোনো ক্ষতি হতে দেবে না। প্রয়োজনে সে আজ সকলের সামনে অজানা সেই রহস্য ফাঁস করে দেবে, যা এতদিন যাবৎ সকলে গোপন করে এসেছে। অন্যদিকে পিতার রায়ে শেহবাজ স্তব্ধ হয়ে রয়েছে খানিকক্ষণ। পরক্ষণে সে গর্জে উঠিয়ে বলে ওঠে, আপনি রায় দেয়ার কে? এই মির্জানগরের জমিদার আমি, তাই রায় দিতে হলে আমি দেব, আপনি নন। শেহবাজের কথায় নওয়াজ মির্জা প্রচণ্ড অপমানিত বোধ করে, তবুও নিজেকে ধাতস্থ করে শান্ত কণ্ঠে বলেন, শেহবাজ, তুমি ভুলে যাচ্ছ তুমি একজন বিচারক, যার নিশ্চয়তা তার বিচার কার্যে প্রশ্ন তুলবে। তাই আমি যেটা ন্যায় মনে করছে সেটাই বলেছি। নওয়াজ মির্জা কথাগুলো বলে শাহনূরকে উন্মুক্ত মাঠে নিতে হুকুম করে, যেখানে তার শাস্তি কার্যকর করা হবে। নওয়াজ মির্জার কথা মতো প্রহরীরা বাধা অবস্থায় শাহনূরকে নিয়ে ছোটে গন্তব্যে। সেই মুহূর্তে জুনায়েদ কিছু বলতে উদ্যত হতে নওয়াজ মির্জা সকলের অগোচরে জুনায়েদকে কিছু প্রহরী দ্বারা বন্দী করে নেয়। অন্যদিকে শেহবাজ বাকশক্তি হারিয়ে চুপ হয়ে বসে আছে নিজ আসনে। আজ এই জমিদারি ভার তার অসহ্য লাগছে। মনে মনে ভাবছে এই কেমন ক্ষমতা তার, যা তাকে নিজ বোনকে শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করছে। শেহবাজের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। ন্যায় বিচারের নামে নিজ প্রাণপ্রিয় বোনের আহুতি দিতে হচ্ছে তাকে। শেহবাজ নড়তে পারছে না, অসাড় হয়ে পড়ে রয় সেখানেই। শেহবাজের এহেন নির্লিপ্ততা আনন্দ দেয় তৌসিফকে। সে আজ অবধি শেহবাজকে এতটা নিরুপায় হতে দেখেনি। সে তো এতদিন শেহবাজের এই রূপ দেখতেই চেয়েছিল। শাহনূরকে নিয়ে মহলের প্রাঙ্গণে পৌঁছতেই রুকাইয়া ও আলেয়া বানু ছুটে মেয়েকে জড়িয়ে নিজ বুকের মাঝে লুকিয়ে নেয়। সে চিৎকার করে বলতে থাকে তার মেয়ে অপরাধী নয়, সকলের ভুল হচ্ছে তার কন্যাকে চিনতে। অন্যদিকে জবা থ হয়ে দাঁড়িয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না শাহনূর এমন কোনো কাজ করতে পারে। জবা নিজ হাতে ছুরি লুকিয়েছিল তার বাবা বোনের হত্যাকারীকে শাস্তি দিতে, কিন্তু সে খুনাক্ষরেও বুঝতে পারেনি সেই অপরাধী তার কাছের কোনো মানুষ হবে। পরক্ষণে জবার অন্তরাত্মা বলে ওঠে, না, শাহনূর আপাজান এমন কিছু করতে পারে না। কথাটি চিন্তা করে জবাও ছুটে শাহনূরের কাছে গিয়ে বলে ওঠে, আপাজান, আপনি এমন কিছুই করেননি, তাই না?
জবার কথার কোনো প্রত্যুত্তর করে না শাহিনুর। বিষয়টা এমন যে শাহিনুরের কানে কোনো কথাই পৌঁছচ্ছে না। তখন আলেয়া বানু সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আমি আমার কন্যাকে নিয়ে যেতে দেব না, সে খুনি নয়। কিন্তু কেউ শোনে না তার কথা। এতদিনের স্বজন হারানো গ্রামবাসীর মধ্যে একজন মধ্যবয়স্কী মহিলা আলেয়া বানুর ক্রন্দনের প্রেক্ষিতে বলে ওঠে, বেগম সাহেবা, আমারও কষ্ট হয়েছিল যখন আপনার পাগল মাইয়া আমার মাইয়া ডারে মাইরা ফালাইছিল। তাই আমি আমার মাইয়ার হত্যাকারীর বিচার চাই। মহিলার কথাই ছিল অজস্র বেদনা, যা আলেয়া বানুকে নিশ্চুপ করে দেয়। তখনই নওয়াজ মির্জা বলে ওঠে, অপরাধীকে নিয়ে যাও কাঙ্ক্ষিত গন্তব্যে। নওয়াজ মির্জার কথা শোনা মাত্রই আলেয়া বানু প্রথমবারের ন্যায় স্বামীর সম্মুখে উচ্চ স্বরে বলে ওঠে, কেমন পিতা আপনি! নিজ কন্যাকে মৃত্যুর দিকে ধাবিত করতে মুখ খাবেন আপনার? আরে শাহানুর আমার আপন মেয়ে না হলেও সে তো আপনারই কন্যা। বাকি কথা বলার পূর্বে নওয়াজ মির্জা আলেয়া বানুর মুখ চেপে ধরে চাপা গর্জনে বলে ওঠে, আর একটা কথা বললে তোমার জবান আমি ছিঁড়ে ফেলবো। বলে দাসীদের হুকুম করে আলেয়া বানুকে মহলে নিয়ে যেতে। জবা ছুটে যায় শেহবাজের সম্মুখে, যে এখনো নিশ্চুপভাবে অসাড় হয়ে বসে আছে। মুহূর্তে জবার উপস্থিতি বুঝতে পেরে শেহবাজ মাথা উঠিয়ে জবাকে নিজের কাছে টেনে নিয়ে তার বুকে মুখ গুজে শক্ত হাতে জড়িয়ে রাখে, কোনো প্রকার বাক্য ব্যয় না করে। তখনই জবা বলে ওঠে, আপনি কিছু করুন, শাহানুর আপাজানকে বাঁচান। আমি তাকে চিনি, সে এসব কিছু কখনোই করতে পারে না। যদি করেও তবু সে আপনার বোন। কি করে আপনি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারেন? জবার কথায় শেহবাজ নিজ মুখ তুলে জবার পানে করুণ দৃষ্টিতে চেয়ে বলে ওঠে, আমি জানি আমার বোন নির্দোষ, সে এমন কিছুই করবে না। কিন্তু কি করব বলো, সকলের সম্মুখে যে সে দোষী সাব্যস্ত হয়ে গেছে। আমি যে বিচারের আসনে বসে অন্ধ হয়ে আছি। জবা আজ নিজেকে আমার অসহায় মনে হচ্ছে, যে চেয়েও কিছু করতে পারছে না। আজ আমার সকল ক্ষমতা আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে। শেহবাজের কথায় জবা ভারী বেদনাযুক্ত কণ্ঠে বলে ওঠে, তবে যদি এই অপরাধী গ্রামবাসী আমাকে করত, তবে শাহানুর আপাজানের মতো আমাকেও এভাবে ফাঁসিতে ঝুলিয়ে মারতেন। জবার প্রশ্নে শেহবাজ আতঙ্কে তড়িৎ বেগে বলে ওঠে, আমার ফুলকে যে অপরাধী বলবে তার গর্দান আমি নিজ হাতে দেব। আমার ফুল পবিত্র, সে কোনো অন্যায় করতে পারে না। যে আমার ফুলের দিকে হাতও বাড়াবে তাকেও আমি নিজ হাতে ধ্বংস করে দেব। শেহবাজের কথায় জবার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। সে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তবে আপনার বোনের জন্য আপনার তরোয়াল উঠছে না কেন? জমিদারি প্রতাপ হারিয়ে ফেলার ভয়ে? বলেই জবা প্রস্থান করে সেখান হতে। সূর্যের তীব্র তাপে উত্তপ্ত প্রাঙ্গণ জ্বলছে। উত্তপ্ত বাতাস শরীরে দহন ছড়িয়ে দিয়েছে। জমিদার শেহবাজ মির্জা, নওয়াজ মির্জা, তৌসিফ এবং গ্রামের অসংখ্য মানুষ একত্রিত হয়েছে প্রত্যেকের দৃষ্টি নিবদ্ধ সেই নারীর দিকে, যাকে সবাই খুনি হিসেবে চিহ্নিত করেছে। শেহবাজ দাঁড়িয়ে আছে শক্ত হয়ে নিজ বোনের পানে চেয়ে। তার মাথায় ঘোরপাক খাচ্ছে জবার বলা কথাগুলো। মুহূর্তে শেহবাজের হাত শক্তভাবে মুষ্টিবদ্ধ হয়ে ওঠে। সে নিজেকে ধাতস্থ করে নেয় সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তখনই নওয়াজ মির্জার আদেশে শাহনুরকে টেনে ফাঁসির মঞ্চ বরাবর নিতে উদ্যত হতে শেহবাজের কিছু বলার পূর্বে পাগলপ্রায় হয়ে ছুটে আসে শেরিফ। সকলকে উপেক্ষা করে সে শাহনুরের হাতের বাঁধন খুলে তাকে নিজ বুকের সাথে জড়িয়ে নিয়ে চিৎকার করে বলে ওঠে, ছোট কুমারী কোনো খুন করে নাই, আপনারা তার ছাইরা দেন। সেলিম মূলত অতি আনন্দে নিজেকে তৈরি করছিল শাহনুরকে আজ নিজ স্ত্রী রূপে গ্রহণ করার জন্য। তখনই গ্রামের এক লোক সকালের ঘটে যাওয়া সকল ঘটনা তাকে বলতেই দিক বেদিক ভুলে সে ছুটে আসে শাহনুরের কাছে। এসে শাহনুরের এহেন হালাত দেখে নিজেকে আর ধরে রাখতে না পেরে এহেন কর্ম করে বসে। কিন্তু সেলিমের এহেন কর্ম ভালো লাগলো না গ্রামের কারো। তারা চড়াও হয়ে উঠল সেলিমের ওপর। তখনই সেলিম হাত জোর করে সকলের উদ্দেশ্যে বিনতিভাবে বলে উঠল, বিশ্বাস করেন আপনারা ছোট কুমারী কাউরে খুন করে নাই। সে তো এক নিষ্পাপ ফুল, সে কি কইরা কারো জীবন হরণ করব। সেলিমের কথায় কেউ গুরুত্ব দেয় না, বরং নওয়াজ মির্জা আদেশ করে সেলিমকে শাহনুর হতে দূরে সরাতে। নওয়াজ মির্জার হুকুমে প্রহরীরা সেলিমকে নানাভাবে আঘাত করে, শাহনুরকে ছোটাতে চায় তার হতে, কিন্তু ক্রমেই তারা সেলিমকে সরাতে সফল হয় না। তখন সেলিম শাহনুরের পানে চেয়ে করুণ কণ্ঠে বলে ওঠে, ছোট কুমারী আপনি এখন চুপ হইয়া আসেন কেন? কিছু কন, বলেন সবাই রে, আপনি আপনি এই খুন করেন নাই।
কিন্তু শাহানুর নিস্তেজ পাথরের ন্যায় হয়ে আছে, যা দেখে সেলিমের হৃদয় খণ্ড বিখণ্ড হয়ে যায়। সে শাহানুরকে নিজ বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, আমি আপনার কিছু হইতে দিমু না। আমি মইরা গেলেও আপনারে ছাড়ম না। সেলিমের আকুল আরতিতে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা ভাঙতে দেরি হলো না। নওয়াজ মির্জার রাগে চোখ দুটো জ্বলছে। সে কোনো উত্তর না দিয়ে চাবুক হাতে তুলে নেয়। পরক্ষণে সেই চাবুক সশব্দে নেমে আসে সেলিমের পিঠে। একবার, দুইবার, তিনবার। সেলিমের শরীর কাঁপে, কিন্তু সে টলে না। চাবুকের আঘাত আরও তীব্র হতে থাকে। পিঠের চামড়া ছিঁড়ে রক্ত গড়িয়ে পড়ে মাটিতে, কিন্তু সেলিম তবুও শাহানুরকে ছাড়ে না। তার বাহুর বাঁধনে তার ছোট্ট কুমারী তখনও আশ্রিত। যেন প্রাণের বিনিময়ে হলেও সে তাকে রক্ষা করবে। নওয়াজ মির্জা ক্রুদ্ধ কণ্ঠে চিৎকার করে ওঠে, হাত ছাড় এখন। এক্ষুনিকে রক্ষা করার স্পর্ধা তোর কিভাবে হলো? কিন্তু সেলিম জবাব দেয় না। ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে সে শুধু শেহবাজের দিকে তাকায়, অসহায় নয় বরং এক গভীর আকুতি নিয়ে। হুজুর, সে তো আপনাগো আপনজন, তাহলে তার লগে কেন এমন করতেছেন? সে তো এক পবিত্র সত্তা, তার গায়ে কেন কলঙ্ক লাগাইতেছেন? শেহবাজ গভীর শ্বাস টানে। সেলিমের কথা তার অন্তরের গহীনে গিয়ে বাজে। তার বিচারবোধ ও রক্তের সম্পর্কের মধ্যে এক অদৃশ্য লড়াই শুরু হয়, কিন্তু সে কি বলবে বুঝে উঠতে পারে না। ঠিক সেই মুহূর্তে নওয়াজ মির্জা ও তৌসিফ দুজন মিলে সেলিমকে শাহানুর থেকে টেনে ছুটিয়ে নিয়ে যায়। তাদের নিষ্ঠুর হাত উঠতে থাকে সেলিমের ওপর, যেন আজই তাকে শেষ করে ছাড়বে। সেলিমের প্রতিরোধ ভেঙে যায়। সে মাটিতে লুটিয়ে পড়ে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ফুটে ওঠে। রক্তাক্ত হয়ে যায় গোটা পিঠ ও বুক। তখনই এক করুণ দৃশ্য তৈরি হয়। সেলিমের পিতামাতা হাহাকার করতে করতে ছুটে আসে। নওয়াজ মির্জার সামনে হাঁটু গেড়ে বসে মিনতি করে, হুজুর, আমার পড়া অন্যায় কইরা ফেলেছে, ওরে আর মাইরেন না। প্রয়োজনে আমরা গ্রাম ছাইড়া চলে যাবো, তবু ওরে মাইরেন না। সেলিমের পিতার কথায় নওয়াজ মির্জা থেমে গিয়ে তৌসিফকেও থামায়। ফের সেলিমের পানে নজর না দিয়ে তিনি আদেশ করেন শাহানুরকে তার শাস্তির স্থানে নিয়ে যেতে। হুকুম করে নওয়াজ মির্জা সেলিমের কর্ণ বরাবর ঝুঁকে হিসিয়ে বলে ওঠে, বলেছিলাম না প্রয়োজনে নিজ কন্যাকে মেরে পানিতে ভাসিয়ে দেব, তবুও তোর মতো ছোট বংশের ছেলের সাথে বিবাহ দেব না। নওয়াজ মির্জার কথায় সেলিমের দু চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। বুকের ভেতর চাপা কান্না তোলপাড় তোলে। মনের গহীনে এক দহন জন্ম নেয়। তবে তার জন্যই কি তার ছোট্ট কুমারীর এই পরিণতি, এই লাঞ্ছনা? সেলিম নিঃশব্দে মাটিতে শুয়ে থাকে, দৃষ্টিতে এক নির্লিপ্ত শূন্যতা। শাহানুরের পদচারণার শব্দ কানে আসে, কিন্তু মন যেন বুঝতে চায় না কিছুই। চোখ তুলে আকাশের পানে চায় সে। কালো মেঘে ঢেকে গেছে দিগন্ত। সেলিম ভাবে, প্রকৃতিও কি তবে তার যন্ত্রণার সাথী হয়েছে? ব্যথাতুর হৃদয়ের হাহাকার কি আকাশ পর্যন্ত পৌঁছে গেছে? সে চোখ ফেরায়। সামনে তার পিতামাতা, যারা তাকে আঁকড়ে ধরে কাঁদছে। তাদের চেহারায় শোক, অসহায়তা, অথচ আজ এই মুহূর্তে তাদের চোখের জলও সেলিমের হৃদয়ে দহনকে প্রশমিত করতে পারে না। তখনই ভাঙা স্বর সে বলে ওঠে, আম্মা আব্বা, আমারে ক্ষমা কইরা দেন। কথা শেষ করে সে নিজের রক্তাক্ত দেহ নিয়ে দুর্বল শরীরটাকে সোজা করে দাঁড় করায়। দু চোখে অগ্নিদৃষ্টি। সমস্ত ব্যথা আর যন্ত্রণা এক মুহূর্তে যেন হিংস্রতায় পরিণত হয়। চিৎকার করে বলে ওঠে, ছোট কুমারী কোনো খুন করে নাই। এতদিন যত খুন হয়েছে সব আমি করছি। আমি সেই খুনি যারে আপনারা খুঁজা বেড়াইতেছেন। সেলিমের বজ্রকণ্ঠে উচ্চারিত সত্য উদ্দাম ঢেউয়ের মতো ভাসিয়ে নেয় চারপাশ। চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। কেউ কথা বলার সাহস পায় না। ঠিক তখনই শেহবাজ মির্জার গম্ভীর কণ্ঠ আকাশ কাঁপিয়ে ওঠে, কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছো তোমার কথার অর্থ কতটা ভয়ঙ্কর? শেহবাজের কঠিন দৃষ্টিতে উপেক্ষা করে সেলিম তার ছেলের হাসি ছুড়ে দেয়। ঠোঁটের কোণে নির্মমতার ছাপ ফুটিয়ে সে বলে, হ্যাঁ, আমি যা কইতেছি পুরোপুরি বুঝা কইতেছি। যত খুন হয়েছে সব আমি করেছি। আমার কারণে ছোট কুমারী এই দোষে ফাঁসছে। জানেন হুজুর, ওই মায়াগুলোরে মারতে কেমন লাগে, কি অপর আনন্দ, কি তৃপ্তি, তা বইলা বোঝানো চাইব না। সেলিমের এহেন স্বীকারোক্তিতে গ্রামবাসী আগুনের ফুলকি হয়ে ওঠে। ক্ষোভে উন্মত্ত জনতা তার দিকে তেড়ে আসে। পাষণ্ডকে টুকরো করে ফেলার অগ্নিবেগে ঝাঁপিয়ে পড়তে চায়। ঠিক সেই মুহূর্তে নওয়াজ মির্জার ঠোঁটের কোণে এক কুটিল হাসির রেখা ফুটে ওঠে। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, খুন যদি তুমি করো, তবে সমস্ত প্রমাণ কেবল শাহনের বিরুদ্ধে গেলে কেমন করে?
সেলিম এবার ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। একরাশ বিষাদ একরাশ যন্ত্রণা গলায় আটকে আসে। গভীর শ্বাস টেনে রুদ্ধ কণ্ঠে বলে, কারণ আমি নিজেই সব কিছু ছোট কুমারের বিরুদ্ধে সাজাইছি। ছোট কুমারী যেন ফাঁসে তাই সব করেছি, কিন্তু এখন অনুতাপে পুড়তেছি। আমার গুনাহের বোঝা বইতে পারতেছি না, তাই স্বীকার কইরা লইলাম। গ্রামবাসী এবার আর থেমে থাকতে পারে না। রোষে উন্মত্ত জনতা বিক্ষোভে ফেটে পড়ে। তাদের দৃষ্টিতে আগুন জ্বলে ওঠে। তারা শেহবাজ মির্জার দিকে তাকিয়ে চিৎকার করে, হুজুর, আমাকে ভুল হয়েছে। আমরা আপনার বোনরে অবিশ্বাস করেছি। এখন আপনার কাছে বিচার চাই, এই খুনের শাস্তি চাই, আমরা ফাঁসি চাই ওর। কিন্তু সেলিম কাঁপে না, ভেঙে পড়ে না, বরং সে উন্মাদনার হাসি হাসে, উচ্চস্বরে হেসে ওঠে, যেন মৃত্যু নিয়েও কোনো ভয় নেই তার। সে হাসতে হাসতেই বলে ওঠে, শাস্তি দেন হুজুর, দেন শাস্তি। আমি আপনার ফাঁসি মাইনা নিয়ে হাসি মুখে মরতে রাজি আছি। সেলিমের আচরণে শেহবাজ নির্বাক হয়ে রয়। এক অদ্ভুত অনুভূতি তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আজ যেন সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছে তার সামনে। সে কখনো মানুষ চিনতে ভুল করে না, তাই তার অন্তরাত্মা বারবার বলে উঠছে সেলিম নির্দোষ। তবুও সে কিছু বোঝে না। মির্জানগরের জমিদার, যার এক গর্জনে পুরো রাজ্য কেঁপে উঠত, আজ তার কণ্ঠ রুদ্ধ, যেন দাবার এক জটিল চালের ফাঁদে আটকে গেছে সে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই, কোনো মুক্তি নেই। ঠিক তখনই নওয়াজ মির্জা ঠোঁটের কোণে কুটিল হাসির রেখা টেনে আদেশ জড়িয়ে দেয়, যাও, অপরাধীকে সবার সামনে শাস্তি দাও। নওয়াজ মির্জার হুকুমে সেলিমের পিতামাতা ছুটে আসে। তারা কাতর কণ্ঠে আহাজারি করতে থাকে, আব্বা, তুই মিছা কথা কসকে? তুই এমন কিছুই করিস নাই, তুই খুনি না, কেন এমন করতে চাস? পিতামাতার আর্তনাদে সেলিমের চোখ ভেসে যায় অশ্রু জলে। সে বারবার মাথা নিচু করে বলে, আমারে মাপ কইরা দেন আব্বা আম্মা। তবে তার মায়ের কান্নার আজ বেদনার চেয়েও বেশি তীব্রতা। চোখে জ্বলন্ত শোক নিয়ে তিনি বলে ওঠেন, কার জন্য নিজের জীবন দিতে চাস? যে তোর ভালোবাসার মূল্যই বোঝে না, যে জানেই না ভালোবাসা কারে কয়, তার জন্য নিজেরে বিলাইয়া দিতে চাস? মায়ের তীব্র প্রশ্নে সেলিমের ঠোঁটের কোণে এক বিষাদ মাখা হাসি খেলে যায়। চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। শান্ত স্বরে বলে, আম্মা, সে ভালোবাসা বোঝে না ঠিকই, কিন্তু আমার লগে তার যে টান, সেটুকু আমার লগিকা যথেষ্ট ছিল। সারা জীবন সেই টান বুকে নিয়ে কাটাইতে পারতাম। তার কণ্ঠের গভীরতায় যেন শোকের মৃদু সুর বাজে। কিন্তু তার মা এবার আর স্থির থাকতে পারে না। তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে ওঠেন, যার লাইগা নিজেরে বলি দিতে চাইতেছোস, তাকাইয়া দেখ, তার চোখে তো তোর লাইগা এক ফোঁটা পানিও গড়াইল না। মায়ের কথায় সেলিম শাহনুরের পানে দীর্ঘক্ষণ চেয়ে থেকে বলে ওঠে, সে তো এখন নিজের মধ্যেই নাই আম্মা। সে কেমনে বুঝবো তার সেলিম তারে ছাইরা চইলে যাইতেছে? কথাগুলো শেষ হতেই প্রহরীরা দুপাশ থেকে টেনে নিয়ে যায় সেলিমকে। তার রক্তাক্ত শরীর একবার এদিক একবার ওদিক দুলে পড়ে, কিন্তু সে প্রতিরোধ করে না। পেছনে পড়ে থাকে তার পিতামাতার বুক ফাটা আহাজারি। তাদের আর্তনাদ আকাশ ফাটিয়ে উঠলেও কেউ শোনে না, কেউ করুণা দেখায় না। ঠিক তখনই সেলিমের চোখ পড়ে শাহরুরের ওপর। পায়ের চলা থমকে যায়, যেন তার শরীরে সমস্ত শক্তি এক নিমিষে জমাট বেঁধে গেছে। প্রহরীরা তাকে টেনে নিতে চায়, কিন্তু কোনো এক অদৃশ্য টানে সেলিম আর এগোয় না। বাধ্য হয়ে তারা শেহবাজের দিকে তাকায়। শেহবাজ এক পলক চেয়ে থেকে চোখের ইশারায় ইঙ্গিত দেয়, সময় দাও। প্রহরীরা থেমে যায়। সেলিম ধীরে ধীরে এগিয়ে আসে, শাহনুরের সামনে এসে দাঁড়ায়। তার নিস্তেজ শরীরের ওপর ঝুলে থাকা শাড়ির আঁচল তুলে নেয় নিজের হাত দিয়ে। নিজ শরীর থেকে গড়িয়ে পড়া উষ্ণ রক্ত আঙুলে মাখিয়ে সেই আঁচলের ওপর লিখে দেয় শাহনুর। তারপর নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি তো শুধু আপনার নাম ছাড়া আর কিছু লিখতে জানি না, তাই আপনার নামটাই লিখে দিলাম। যখনই আমার কথা মনে পড়বে এই নামের দিকে তাকায়েন, ভাববেন সেলিম আপনার আশেপাশেই আছে। তার কণ্ঠ কাঁপে না, কিন্তু চোখের কোণে জমে ওঠা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে আঁচলের ওপর। ফের গভীর শ্বাস নেয় সেলিম, আর দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ছোট কুমারী, মনে আছে সেই দিন আপনারে কবুল বইলা আমার স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন? আজ আমিও আপনারে আমার অর্ধাঙ্গিনী হিসাবে কবুল করলাম। আমার মৃত্যুর পর আপনি আর কাউরে বিয়ে করেন না, কেমন? অপেক্ষা করবেন আমার লাইগা, যাতে মৃত্যুর পর আমি আপনার স্ত্রী রূপে ওই রবের কাছে চাইতে পারি। করবেন তো অপেক্ষা আমার লাইগা?
শাহানুর নিশ্চুপ, কোনো প্রতিক্রিয়া নেই, কোনো বাক্য নেই। তার অবয়ব যেন পাথরে পরিণত হয়েছে। এই নিস্পৃহতা সেলিমের হৃদয়ে ছড়ির মতো বিঁধতে থাকে। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিদায়ের শেষ প্রহরে সে শুধু একবার শুনতে চায় সেই বাচ্চা সুলভ কণ্ঠে উচ্চারিত তার নাম। কিন্তু হায়, এই শেষ মুহূর্ত, সেই সৌভাগ্য তার হলো না। প্রহরীরা আবার টেনে নিয়ে যায় সেলিমকে। এবার আর বাধা দেয় না সে, কিন্তু একবারও অন্য প্রান্তে ফিরে না, একবারও দৃষ্টি সরায় না শাহানুরের দিক থেকে। ফাঁসির মঞ্চের দিকে যেতে যেতে তার মনে হয় মৃত্যুকে এতটা কাছ থেকে দেখেও কেন তার ভয় হচ্ছে না, কেন বুকের গভীরে কোনো শূন্যতা নেই। তখনই নিজের মনে উত্তর খুঁজে পায় সে। শাহানুরের কিছু হলে সে এমনিতেই মরে যেত, হয়তো আত্মহত্যার মতো পাপ করে বসতো, তাতে দুনিয়া ও আখিরাত দুটোই হাতছাড়া হতো। তাই এই মৃত্যুই তার জন্য উত্তম। অন্তত এই মৃত্যুর পরও তার কাছে একটুখানি আশা থাকবে আখিরাতে তার ছোট্ট কুমারীকে পাওয়ার। সেলিম দীর্ঘশ্বাস ছাড়ে, চোখের কোণে জমে থাকা অশ্রু নিয়ে গলায় রশি ওঠার আগ মুহূর্তে সে চিৎকার করে প্রথমবারের ন্যায় ডেকে ওঠে, শাহানুর, আপনি আমার স্বপ্নে দেখা সেই দুর্লভ সূর্যই হইয়া রইলেন, যারে ছোঁয়ার দুঃসাহসিকতায় আমি ভস্ম হইয়া গেলাম। বলে সেলিম চোখ দুটি বন্ধ করে নেয়। মুহূর্তে গড়িয়ে পড়ে অজস্র অশ্রুকণা। ফের চোখ খুলে সেলিম শাহানুরকে নিজ মনের আকুতি নিয়ে বলে ওঠে, আমার একটু মনে রাখবেন, যেমন মনে রাখে আসমান তার রাত্রে, যার আধারে সে খুঁজে পায় নিজের মুক্তি। যেমন মনে রাখে সাগরটার ঢেউর জ্ঞান, জায়গা থেকে সুরে সুরে শতশব্দের আহ্বান। আমরা একটু ভাববেন, যেমন ভাবে মরুর বালু এক ফোঁটা বৃষ্টি, যার ছোঁয়ায় খুঁজে পায় জীবনের দৃষ্টি। যেমনভাবে বসন্ত তার প্রথম কুসুম, যার খানে ভৈরা ওঠে প্রেমের মধুর মঞ্চ। আমার একটু খুঁজা দেখবেন, যেমন খুঁজে পাখি তার হারাইয়া যাওয়া নীর, যেইখানে যাক মন পইরা থাকে হেথাই অধীর। যেমন খুঁজে চাঁদের আলো আসমানের রাইতে, যার আলোর ভৈরা উঠে তমাশার পথে, আমরা একটু ডাকবেন। যেমন ডাকে ঝর্ণা পাহাড়ের কোণে, যার সুরে ভৈরা ওঠে সব শূন্য বনে। যেমন ডাকে নদীর স্রোত তার নিজের পথে, যার টানে ফিরে আসে সে আপন ঠিকানাতে। আমরা একটু মনে রাখবেন, যেমন মনে রাখে সূর্য তার দিনের শেষে অন্তরাগে খুঁজা পায় অবসের রেশ। যেমন মনে রাখে কুড়ি তার প্রথম প্রভাত, যার আশীর্বাদে জেগে জীবনের প্রত্যেক রাত। সেলিমের কথাগুলো শেষ হতে না হতেই তার গলায় চেপে বসে সেই নিষ্ঠুর ফাঁসির দড়ি, যা নিমিষেই তার প্রাণ কেড়ে নেয়, তার রুহু ছিনিয়ে নেয় দেহ থেকে। সে বাস চোখ বন্ধ করে নেয়। মুহূর্তেই সূর্যের আলো ম্লান হয়ে আসে, কৃষ্ণমেঘের আড়ে লুকিয়ে পড়ে দিনের উজ্জ্বলতা। আকাশ ফেটে পড়ে এক অদৃশ্য ক্রন্দনে। প্রকৃতি যেন এক নিষ্পাপ প্রাণের আহুতিতে প্রতিশোধ নিচ্ছে। গর্জন করে ওঠে অম্বর, বজ্রপাতের তীব্র শব্দে থরথর করে কেঁপে ওঠে মির্জানগরের আকাশ বাতাস। শুরু হয় ঝড় ঝড় বৃষ্টি, যে বৃষ্টি ধুয়ে দিচ্ছে সব, কিন্তু ধুতে পারছে না সেই ঝরে থাকা নিথর দেহে নিষ্পাপ রক্ত। গ্রামের মানুষের উল্লাসে ফেটে পড়ার শব্দ আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়। তারা বিজয়ের উল্লাসে মাতোয়ারা, নিজেদের আপনজনের খুনিকে শেষ করতে পেরে তাদের আত্মতৃপ্তি যেন চরমে পৌঁছেছে। অন্যদিকে একেবারে নিঃসাড় হয়ে বসে আছেন সেলিমের পিতামাতা। তাদের চোখের দৃষ্টিতে ভাষা নেই, ঠোঁটে কোনো শব্দ নেই। শেষ বয়সের একমাত্র আশ্রয়ের এভাবে নিথর ঝলতে দেখে তারা বাকশক্তি হারিয়ে ফেলেছেন। এতক্ষণ যাবৎ স্তব্ধ হয়ে থাকা শাহানুরের সর্বাঙ্গ যখন তীব্র বর্ষণের পানিতে ভিজে যায়, তখনই তার দৃষ্টিপল্লব কেঁপে ওঠে। মুহূর্তেই তার সমগ্র অস্তিত্ব সচল হয়ে ওঠে। সে চারিপাশে তাকায়, অসংখ্য মানুষের ভিড় দেখে ভীত হয়ে পড়ে। কোথায় এসেছে সে, কেন এসেছে, কিছুই বুঝতে পারছে না। আর ঠিক তখনই তার দৃষ্টি আটকে যায় সেলিমের ঝুলন্ত দেহের ওপর। সেই শূন্য প্রাণহীন দেহ, যে দেহ একসময় ছোট্ট কুমারী বলে উচ্চারণ করত স্নেহ ভরা কণ্ঠে, যে দেহ তাকে সুরক্ষা দিতে চাইতো নিজের জীবন বাজে রেখে, আজ সেই দেহই ঝুলছে ফাঁসির দড়িতে, বৃষ্টিতে ভিজে, অথচ সাড়া দিচ্ছে না কোনো ডাকেও। শাহানুরের সমস্ত অস্তিত্ব কেঁপে ওঠে তীব্র আতঙ্কে। তার ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। হিতাহিত জ্ঞান হারিয়ে দিক বিদিক ছুটতে থাকে সে। তারপর ছুটে গিয়ে আঁকড়ে ধরে সেলিমের নিথর ঠান্ডা হয়ে যাওয়া শরীর। চিৎকার করে ওঠে শাহানুর, তার গলা ফাটিয়ে চেঁচিয়ে ওঠে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? সেলিম কষ্ট পাচ্ছে, ওকে ধরো, ওকে নামাও। ও শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি বলছি ওকে নামাও।
কিন্তু কেউ এগিয়ে আসে না, কেউ সাড়া দেয় না, শুধু বৃষ্টি ঝরতে থাকে শীতল অন্ধকারের মতো। কেউ শোনে না শাহনুরের আর্তনাদ, তার কণ্ঠ ছিঁড়ে আসে, কিন্তু কেউ এগিয়ে আসে না। শাহনুর বিস্মিত হয়ে চারিপাশের লোকদের দিকে তাকিয়ে থাকে। কেন এমন নিস্পৃহতা? কেন সবার মুখে এত নির্লিপ্ততা? কেন সেলিম এখানে এভাবে ঝুলে আছে? কিছুই বুঝতে পারছে না সে। শেহবাজ একসময় হুকুম দেয় সেলিমের নিথর দেহটিকে নামিয়ে আনতে। 2 প্রহরী এসে দড়ি খুলে দেয়। নিস্তেজ দেহটি ধপ করে পড়ে মাটিতে। সেই মুহূর্তে শাহনুর ছুটে যায়, কাঁপতে থাকা হাত বাড়িয়ে তুলে নেয় সেলিমের মাথাটি নিজের উরুর ওপর রেখে কাঁপা কাঁপা হাতে স্পর্শ করে ডাকে,